বৈবাহিক জীবনে যে মানসিক নির্যাতন এর ভিত্তিতে যে ডিভোর্স হতে পারে সেটা ফাইল করার ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে কি নিয়ম হতে পারে? পুরুষ শুধুমাত্র স্ত্রী বা অন্য কারোর কাছ থেকে নির্যাতিত হয় না, তারা পুলিশের কাছ থেকেও নির্যাতিত হচ্ছে। স্ত্রী কোনো কারণে মারা গেছেন, মারা যান বহু কারণে, সবসময় যে স্বামী মারছেন তা নয়। তারপর মাকে বোনকে তুলে এনে স্বামীর প্রাইভেট পার্সে শক দিয়ে মাকে ভয় দেখাচ্ছেন যে আপনি বলুন। তারপর তারা বলতে বাধ্য হচ্ছেন ছেলেকে বাঁচাবেন বলে, ব্যাস ছেলে জেলে। গীতা এগিয়ে দিয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না। অথচ এটার জন্য একটা কম্পিটিশন যে যাহা বলিব মিথ্যাই বলিব, মিথ্যা বহি সত্য বলিবই না। সেই জন্য আমি তো মনে করি গীতার জায়গায় সংবিধানে হাত রাখানো উচিত। মনে রাখতে হবে আইন এসে আপনাকে জড়িয়ে ধরে বলবে না যে বাবা আমি তোর সাথে আছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে শ্বশুর শাশুড়িদের জন্য কি আলাদা সেফগার্ড থাকাটা দরকার? আপনার 5 বছর বাদে নিজের বউকে বা নিজের স্ত্রীকে পছন্দ হচ্ছে না, আপনি দৌড়লেন মামলা করবো, সেটা কিন্তু হবে না। ম্যারেজ কাউন্সেলিং এর মাধ্যমে খুব যে জীবন ঘুরে যায়, আমার উপর কেউ রাগ করবেন না, আমি যা দেখেছি তাই বলছি, যে খুব কিন্তু আমি এটা দেখি না। এই কমপ্লাই করার নামে মানুষকে কি ধরনের শোষণের শিকার হতে হয় এই তদন্তকারী সংস্থা বা পুলিশের কাছ থেকে। কখনো মনে হয় পুলিশের হাত থেকে আপনারা অত্যাচারিত এবং সঠিক বিচার পাচ্ছেন না, অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টে আসতে পারেন। আমরা পুলিশি হেনস্থার বিরুদ্ধে বিভিন্ন মামলা করছি। নমস্কার। আজকে থেকে শুরু হচ্ছে অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্টের উদ্যোগে একেবারে একটি নতুন ধরনের পডকাস্ট, ওপেন মাইক মেন কি বাত। সারা ভারতবর্ষে কখনো ইতিপূর্বে পুরুষ মানুষকে নিয়ে কথা বলার জন্যে বা পুরুষ মানুষের নানা সমস্যা, সুখ দুঃখ, আনন্দ, হতাশা, বেদনা শুধু পুরুষ মানুষের জন্যে এরকম পডকাস্ট কখনো হয়নি। এটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি। সেদিক দিয়ে যদি দেখতে চাই, তাহলে আমরা যারা পুরুষের অধিকার নিয়ে অনেকদিন ধরে কাজ করছি বা যারা আমাদের সঙ্গে এটা নিয়ে প্রথম দিন থেকে রয়েছেন, লড়াই করছেন, তাদের জন্য কিন্তু আজকে একটা ডেফিনেটলি রেড লেটার ডে। আমরা এই পডকাস্টে, এটা সিজন 1, এটাও আপনাদের বলে রাখি, এই পডকাস্টে আমরা চেষ্টা করব পুরুষ মানুষ এবং তাদের পরিবার, তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন সাধারণত হন, আমাদের কাছে আসেন বা বিভিন্ন আইনজীবীদের কাছে যান, সেগুলোর একটা সুরাহা করতে পারবো এরকম কথা আমরা দাবি করি না, অন্তত সেই রাস্তায় খানিকটা আলো দেখাতে পারবো বিভিন্ন প্রথিতযশা আইনজীবী বা মনস্তাত্ত্বিক বা আরও নানা রকম মানুষের মাধ্যমে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এই পডকাস্টের। তো সেই সূত্র ধরেই আজকে তার প্রথম দিন, এবং সেই প্রথম দিনে এমন একজন মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি বা বলতে পারেন আপনাদের সামনে এনে হাজির করেছি। তিনি নিজেই মানে অন্তত আইনের জগতে একজন আইকন। ফেসবুকে তার 50,000-এর বেশি ফলোয়ার, অথচ তিনি কিন্তু তার নিজের পরিচয় লেখেন তিনি একজন কমন ম্যান। তিনি বিপক্ষে আছেন জানলে শুধু অপরাধীদের নয়, বিপক্ষের আইনজীবীদেরও একটুখানি অসুবিধে উপস্থিত হয়। অসুবিধে থেকেও বড় কথা, একটু তারা ভাবেন দুবার আর কি, যে এবার কি হবে। বিভিন্ন বিপদগ্রস্ত মানুষের আইনি সুবিধে দেওয়ার জন্যে তিনি কিন্তু একজন অত্যন্ত বড় ভরসাস্থল, এবং তাদেরকে যে তিনি নানা রকম সুযোগ সুবিধা দেন এবং তাদের জন্য লড়েন, সেটা কখনো কখনো প্রায় বিনা পয়সাতেই লড়েন। এবং এই অ্যাসিড আক্রান্ত মানুষ, শুধু নারী নন, কিন্তু অ্যাসিড আক্রান্ত পুরুষ মানুষের জন্য যে একটা কম্পেনসেশনের ব্যবস্থা, সেটাও কিন্তু এই মানুষটির হাত ধরেই প্রথম এসেছে বলা যায়। এবং সোজা কথা সোজা করে বলার জন্য কিন্তু তিনি অত্যন্ত জনপ্রিয়। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারে তিনি পশ্চিমবঙ্গের সেরা লিগ্যাল এড অ্যাডভোকেট, এবং জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারে পূর্ব ভারতেরও সেরা লিগ্যাল এড অ্যাডভোকেট কিন্তু তিনিই নির্বাচিত হয়েছিলেন। এর বাইরেও তার আরেকটা পরিচয় আছে, অনেকেই হয়তো আপনারা জানেন, যে সাহিত্য চর্চা কিন্তু তার প্যাশন, এবং লেখালেখির জগতে এর মধ্যেই কিন্তু তিনি বেশ সমাদৃত, এবং তার 10টি বই আছে, প্রায় সবকটি ক্রাইম থ্রিলার। সেখানেও আইন এবং অপরাধী একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এছাড়া গত 25 বছর ধরে দূরদর্শনে তিনি একটি আইন সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান করেন, যেটি একটি লাইভ অনুষ্ঠান। তো এরকম একটি মানুষকে ছাড়া এই অনুষ্ঠানটি তো শুরু হতে পারে না। তার থেকেও আর একটা বড় কথা যেটা বলতে চাই, আজকে যেই পুরুষ অধিকার আন্দোলন বা এই যে অল বেঙ্গল মেন্স ফোরামের আমাদের পথ চলা, সেই ব্যাপারে কিন্তু এই মানুষটি প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন, আশা করি থাকবেনও। এবং আমাদের যে সমাজের সেরা পুরুষ যে অনুষ্ঠানটি হয়, তার কিন্তু একদম প্রথম বছরের
সমাজের সেরা পুরুষও একজন এই মানুষটি। আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। তাকে আপনারা সপ্তাহে অন্তত 2 দিন মিডিয়াতেও দেখেন এবং বহু মানুষ তার কাছ থেকে সাহায্য পেয়েছেন এবং আমাদের কাছে আসা বহু পুরুষ এবং তাদের পরিবারও তার কাছে সাহায্য পেয়ে মুক্তি পেয়েছেন। তিনি আর কেউ নন, তিনি সিনিয়র অ্যাডভোকেট শ্রী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। আমরা অত্যন্ত আজকে মানে আপ্লুত এবং আনন্দিত যে জয়ন্তদাকে দিয়েই আমরা এই এপিসোডগুলো শুরু করতে পারছি এবং তার কাছ থেকে এমন এমন প্রশ্নের উত্তর আজকে আমরা হয়তো পাবো যে প্রশ্নের উত্তরগুলো আপনাদের সবার মনে আছে। আমরা চেষ্টা করব, সময় তো বেশি নেই, চেষ্টা করব সেই অল্প অল্প করে কিছু কিছু উত্তরের মধ্যে দিয়ে যাওয়ার। অনেক ধন্যবাদ জয়ন্তদা যে আজকে আপনি আমাদের মধ্যে এলেন। তো আমাদের সেটাই হয়তো আজকে এই পডকাস্টের একটা শুরুর বড় একটা আনন্দের দিন। আপনি তো অনেক বড় একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। আমি একটা কথা যোগ করি যে ম্যাডাম সবচেয়ে শেষে যে কথাটা বলেছেন সেটাই হলো মূল কথা। ম্যাডামের এই আন্দোলনের সঙ্গে আমিও বহু বছর ধরে জড়িত, হয়তো বা প্রথম দিক থেকেই। এবং ম্যাডাম আজকে উনি খুব সুন্দর একটা কথা বললেন, অনুষ্ঠানের নাম মেন কি বাত। সত্যি কথাই তো, পুরুষের কথা শোনার সময় হয়তো সব মানুষের নেই, আমরা শুনতে চাইও না। পুরুষের কথা শুনলে বোধহয় টিআরপিও বাড়ে না। অনেক মানুষ আমাদের কাছে আসেন এবং তারা কাঁদেন, চোখের জল পড়ে, কিন্তু ওই যে পুরুষ মানুষকে কাঁদতে নেই, তারা হয়তো লুকিয়ে কাঁদেন। আমি আপনাকে ধন্যবাদ দেব, আমাকে ডেকেছেন বলে নয়, এই নতুন যাত্রাটা আপনি শুরু করলেন বলে। এটা কিন্তু একটা মস্ত বড় লড়াইয়ের ফসল, জানি না শেষে কি হবে। আজকে আমরা আলোচনা করতে এসেছি, কিন্তু আপনি আমাকে ডেকেছেন, আমিও দুটো মনের কথা বলতে পারবো, এতদিনের যা পড়েছি, জেনেছি, শিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তার জন্য আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। মানে প্লেন অ্যান্ড সিম্পল কোয়েশ্চেনের দিকে যাব, যেটা আমাদের কাছে অনেক পুরুষ মানুষ এসে জানতে চান যে এই যে আমাদের ধরুন আইপিসি সিআরপিসি ছিল বা আজকে যখন বিএনএসএস হয়েছে, সেখানে বিএনএস গিয়ে তো মেন্টাল ক্রুয়েলটি একটা বড় জায়গা পেয়েছে, যার জন্য এই বিএনএস 86টা করা হয়েছে। তাহলে এই বৈবাহিক জীবনে যে মানসিক নির্যাতন, এর ভিত্তিতে যে ডিভোর্স হতে পারে, সেটা ফাইল করার ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে কি নিয়ম হতে পারে, মানে পুরুষ মানুষ কিভাবে এই জায়গাটা করতে পারে? প্রথমে একটা কথা বলি যে অনেক মানুষ আমাদের এসে জিজ্ঞাসা করেন যে পুরুষ মানুষ যদি আগে ডিভোর্স ফাইল করেন তাহলে কি মেয়েটি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, অথবা অনেকে এসে আমাদের বলেন না আমি চুপ করে বসে থাকতে চাই, আমি নিজে থেকে কোনো পদক্ষেপ নেব না। যদিও আমরা তাদের বলি যে দেখুন জীবনের সময় খুব কম, আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী, হাতে সময়ও কম, কাজে আপনি আগে কেন একটা ডিভোর্সের মামলা করছেন না? কারণটা বলে দিই, অনেক সময় আমরা মনে করি যদি পারিবারিক দিক থেকে গন্ডগোল চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় এবং তখন আমরা যদি আগে একটা ডিভোর্সের মামলা ফাইল করি, তারপরে যদি ওই ডিভোর্সের নোটিশ পেয়ে ওয়াইফ তিনি একটা 498 মানে বর্তমান যে নতুন আইনে, সেই আইনে যে বধূ নির্যাতনের মামলা বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এ ধরনের মামলা করেন, আমরা বলি সেটা কিন্তু আফটার থট হবে। অর্থাৎ যদি প্রথমে ডিভোর্স মামলা করার সুযোগ থাকে তাহলে অবশ্যই করা উচিত। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটাকে ক্রুয়েলটি, আপনারা তো জানেন যে ডিভোর্সের কতগুলি গ্রাউন্ড থাকতে হয়, গ্রাউন্ড ছাড়া কিন্তু ডিভোর্স আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনার 5 বছর বাদে নিজের বউকে বা নিজের স্ত্রীকে পছন্দ হচ্ছে না, আপনি দৌড়লেন মামলা করবো, সেটা কিন্তু হবে না। কিছু গ্রাউন্ড চাই, সেই গ্রাউন্ডের মধ্যে আমরা যদি আনতে পারি মানসিক নির্যাতন তাহলে অবশ্যই মামলা ফাইল করা যাবে। দেখতে হবে ক্রুয়েলটি এই শব্দটা কতটা গভীর আপনার জীবনে, যদি গভীরতা থাকে তাহলে নিশ্চয়ই মামলা করা যাবে। এবং আমি মনে করি আপনি যদি এক কদম এগিয়ে মামলা করেন তাহলে বোধহয় আপনার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এই ক্রুয়েলটিটাকে মানে ঠিক পুরুষ মানুষরা কিভাবে প্রমাণ করবেন, এটা আমাকে একটু বলতে পারেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বলছি এবং তার সঙ্গে আপনারা জানেন আমি বলছি মানে একজন পুরুষ মানুষ বলছেন তার উপরে নির্যাতন হয়েছে, তার মা বাবার উপরে নির্যাতন হয়েছে, যা তার উপরে নির্যাতনের সামিল, তার সঙ্গে আমরা সবসময় বলি তিনি যখন তার বক্তব্যটা রাখছেন সঙ্গে তার মা, তার বাবা বা তার কোনো বন্ধু যার কাছে তিনি মনের কথা ব্যক্ত করেছেন। দেখুন পুরুষ কাকে বলবে, পুরুষ চিৎকার করে তো বলতে পারে না ভাই আমি নির্যাতিত, ভাই আমি নির্যাতিত। সে বলবে তাকে যার উপর তার আস্থা আছে, হতে পারেন তিনি তার মা, বাবা অথবা কোনো বন্ধু, তাদের দিয়েও যদি একটা সাক্ষ্য দেওয়ানো যায় যে নির্যাতনের কথা আমাকে এসে বলতো, তাহলেও কিন্তু সেটা দাঁড়াতে পারে। দেখুন একটা কথা বলি, আমরা বিশ্বাস করি যে নির্যাতন সে পুরুষের উপরে নির্যাতনই হোক বা মহিলার উপরে নির্যাতনই হোক কখনো প্রকাশ্যে হয় না, চার দেওয়ালের মধ্যে হয়। অনেক সময় আমরা মামলার ক্ষেত্রে আমরা কাজের যারা বাড়িতে কাজ করেন ডোমেস্টিক হেলথ, তাদের আমরা সাক্ষ্য করবার চেষ্টা করি, কারণ
তারা ওই দরজা খুলে, মানে ঘরের দরজা খুলে ঝাঁট দিতে দিতে অনেক সময় হয়তো শুনেছেন যে বৌদিমণি দাদার উপর অত্যাচার করছেন, তিনি হয়তো তার সাক্ষী। অর্থাৎ আমাদেরও খুঁজতে হবে কিছু সাক্ষ্য। তবে অনেকে আমাকে বলেন কোনো এভিডেন্স তো নেই। আমি বলি এভিডেন্স আপনাদের খোঁজার দরকার নেই। আপনি আপনার মাননীয় উকিলবাবুর সাথে কথা বলুন, তাকে কনভিন্স করুন যে আপনি নির্যাতিত। আপনি নিশ্চয়ই সুরাহা পাবেন, মামলা নিশ্চয়ই তৈরি করা যাবে। আমি বলছি না মিথ্যে অভিযোগ করবেন, আমি বলছি না আপনি মিথ্যে মামলা সাজান, কিন্তু আপনার কথার উপরে ভিত্তি করে নিশ্চয়ই আপনার উকিলবাবু এবং আপনার মতো সংস্থা যারা পুরুষের পাশে দাঁড়াচ্ছেন। দেখুন, আমি একটা কথা প্রথমে বলি যে আমার কাছে কিন্তু মহিলা বনাম পুরুষ নয়, আমার কাছে মহিলা এবং পুরুষে কোনো বৈরিতা নেই। আমার কাছে যে বৈরিতাটা সেটা হলো আইন এবং বেআইনের, ন্যায় এবং অন্যায়ের। দেখুন, বহু আগে যখন এই আইনগুলি তৈরি হয়েছিল, যেখানে মহিলাদের সুরক্ষা দেবার কথা হয়েছে, তখন আমি বিশ্বাস করি প্রয়োজন ছিল আইনের। আর এখন হয়ে গেল মিসইউজ, অর্থাৎ অপব্যবহার, এবং অপব্যবহার এমন মাত্রায় যে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠেছে। আপনি নিজে বারবার তদবির করেছেন যে 498-এর পাশাপাশি যদি আরেকটা ধারা আনা যায় 498B। আমি কিন্তু তখনও বলেছি যে ম্যাডাম আইন আনতে হবে, কিন্তু আইনের পাশাপাশি আইনের যারা প্রয়োগ করেন, আপনি নিশ্চয়ই আমাকে সুযোগ দেবেন, আমি বলবো আইনের যারা প্রয়োগ করেন তারা কতটা সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে প্রয়োগ করেন, আমার এই প্রশ্ন। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলুন যে এই আইনি পদক্ষেপ নেওয়ার আগে কি ম্যারেজ কাউন্সিলিং বা মিডিয়েশন সেন্টারে যাওয়াটা কি জরুরি বা বাধ্যতামূলক? মানে এটাও অনেকে জানতে চান। দেখুন, মিডিয়েশন সেন্টারটা কিন্তু মহামান্য আদালতই বলে দিয়েছেন যে যে কোনো ধরনের মামলায় একটা মিডিয়েশনের সুযোগ দিতে হবে। মিডিয়েশন মানে আপনি রিইউনিয়ন নাও হতে পারে, নাও করতে পারেন, কিন্তু মিডিয়েশন মানে দীর্ঘস্থায়ী মামলা মোকদ্দমার পরিবর্তে যদি মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় সেটাই বা কম কি, বা যদি কোনো রাস্তা বেরিয়ে আসে। এই মিডিয়েশনটা কিন্তু বর্তমানে একটা আইন, এবং মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু বারবার মিডিয়েশনের কথা বলেছেন। অর্থাৎ মিডিয়েশনে আপনি যান, কিন্তু ব্যক্তিগতভাবে ম্যারেজ কাউন্সেলিং করে খুব যে সমাধান হয় এটা আমি বিশ্বাস করি না, বা আমি দেখিও না। কারণ মানুষ যখন আর পারেন না তখনই তিনি ম্যারেজ কাউন্সেলিংয়ে যাবার কথা ভাবেন বা আদালতে যাবার কথা ভাবেন। সেখান থেকে ম্যারেজ কাউন্সেলিংয়ের মাধ্যমে খুব যে জীবন ঘুরে যায়, আমার উপর কেউ রাগ করবেন না, আমি যা দেখেছি তাই বলছি যে খুব কিন্তু আমি এটা দেখি না। তবে মিডিয়েশন অনেকটা রাস্তা খুলে দেয়। আমি নিজে যেহেতু আইনি পরিষেবা কর্তৃপক্ষগুলির হয়ে মামলা করি, আমরাও অনেক সময় মিডিয়েশনের রাস্তা বলি। আর একটা কথা আমি বলি, যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বারবার ভাবতে বলেন আদালতগুলিও। অনেক সময় দেখুন, বাচ্চাকে তো আপনি নিয়ে এসছেন পৃথিবীতে, আপনি আপনার জেদের কারণে বা ইগোর কারণে ডিভোর্স করবেন, কিন্তু বাচ্চারা বড্ড কষ্ট পায়। সেই জন্য কিন্তু মিডিয়েশনের একবার যাওয়া প্রয়োজন হতে পারে, হয়তো অনেক রাস্তা খুলে যেতেও পারে। আচ্ছা, ধরুন আমাদের কাছে যে এত মানুষ আসেন, হয়তো আপনার কাছেও আসেন, তাদের কারোর কাছে না এটাই এখনো ক্লিয়ার নয় যে এই যে একটা বধূ নির্যাতন মামলায় বা কোনো কিছুতে এই যে অ্যারেস্ট, মানে ওনারা এখনো ভেবে, অনেকেই বেশিরভাগ ভেবে বসে আছেন এরকম একটা মামলা হলেই অ্যারেস্ট হবে, ওনাদের তুলে নেওয়া হবে, চাকরি বাকরি চলে যেতে পারে। মানে এই যে ব্যাপারটা, আমার মনে হয় আপনি যখন আপনাকে পেয়েছি, এটা একটু যদি আপনি ক্লিয়ার করেন। বিএনএসএস এর পরেও জিনিসটা কোথায় দাঁড়ালো? প্রথমে বলি যে আইন প্রণয়ন করা হয় সাধারণ মানুষের সুবিধার জন্য, সাধারণ মানুষের সুরাহার জন্য। আমি যে কথা আপনাকে বললাম, আইন প্রণয়নকারীরা কিন্তু কখনো ভাবতে পারেননি যে মানুষ আজও এত বছর পরেও, প্রথমে তো দেখুন ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় দণ্ডবিধি ছিল, বা এখন নাগরিক সুরক্ষা সংহিতা, তার বিধানে আজও মানুষকে ভাবতে হয় যে আমাকে রাত্রিবেলায় অ্যারেস্ট করে নিয়ে যাবে। অথচ আপনারা জেনে রাখুন যে এই বধূ নির্যাতনের মামলা হলে চট করে অ্যারেস্ট করার কোনো বিধান নেই। আপনারা জেনে রাখুন, একটি নোটিশ আপনাকে দেওয়া হবে, এবং সেই নোটিশটি যদি আপনি কমপ্লাই করেন তাহলে কিন্তু গ্রেপ্তার করার প্রয়োজন নেই। আরও একটা কথা আপনার মাধ্যমে আমি বলবো, আপনি তো মানুষকে সচেতন করছেন, আমি আপনার মাধ্যমে বলি যে পুলিশ ডাকে, আসুন দেখা করে যান। আমি বিশ্বাস করি আইনে যতটুকু বিধান রয়েছে, এভাবে ডাকবার, ফোনে ডাকবার কোনো বিধান কিন্তু নেই। হয় আপনাকে নোটিশ দেবে সাক্ষী দেবার জন্য, নয় আপনাকে অভিযুক্ত হিসেবে নোটিশ দেবে। আপনারা জানেন যে 7 বছর অবধি সাজা যে অপরাধগুলোয়, সেই অপরাধগুলোতে একটা নোটিশ আপনাকে দিতেই হবে। এই নোটিশ আপনাকে দেবে অপরাধ মানে অভিযোগটা দায়ের হবার পর যত দ্রুত সম্ভব, সম্ভবত 12 দিনের মধ্যে। যদি তা হয় তাহলে কিন্তু আপনি কমপ্লাই করবেন, অর্থাৎ নোটিশটা কমপ্লাই করতে যাবেন।
গ্রেপ্তার করার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমার বলতে খারাপ লাগে যে আইন প্রণয়নকারীরা যতটা সদিচ্ছার নিদর্শন রাখেন, আইনের প্রয়োগ যারা করবেন তারা কিন্তু রাখেন না। আমি আপনাকে একটা ঘটনা বলি। আপনার মনে আছে যে একটি বিখ্যাত জাজমেন্টের পরে যখন এই বিধানটা এলো যে নোটিশ দেওয়া হবে এবং পুলিশের কাছে গিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে, তখন আমাকে একটি চ্যানেল থেকে ফোন করলো যে জয়ন্তবাবু এই সম্পর্কে আপনার রায়কে। আমি বললাম সর্বনাশ হয়ে গেছে, পুলিশের কাছে পাঠানো হচ্ছে এবং পুলিশ ইনিশিয়াল ইনভেস্টিগেশন করবে। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যারা বিপদে পড়েছেন তারা জানবেন যে এই যে কমপ্লাই করার নামে কি ধরনের শোষণ হচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, পার্শ্ববর্তী থানাগুলিতে এই কমপ্লাই করার নামে মানুষকে কি ধরনের শোষণের শিকার হতে হয় এই তদন্তকারী সংস্থা বা পুলিশের কাছ থেকে। আমরা এটা বারবার বলেছি আদালতে এবং আদালতগুলি মেনেও নিয়েছেন। আজকাল অনেক সময় আদালত বলছেন এই নোটিশ তোমার কমপ্লাই করতে হবে না, চলে এসো, প্রয়োজনে আগাম জামিন নাও বা সারেন্ডার করো। আমি আপনাকে বলবো যে শুধু আইনজীবীর দায়িত্ব বা আপনার মতো হুইসেল ব্লোয়ারের দায়িত্ব এটা নয়। এই অনুষ্ঠান দেখতে হবে আইন যারা প্রয়োগ করেন তাদেরও, পুলিশকেও এবং মাননীয় বিচারক মশাইদেরও। মাননীয় বিচারক মশাইরা জানেন না সারা দেশ জুড়ে তদন্তের নামে পুলিশ কি করছে, কিভাবে তারা মূল্যমান নির্ধারণ করছে। স্বামী এলে স্বামীর কাছ থেকে কত নিতে হবে, শ্বশুর শাশুড়িকে অ্যারেস্ট করতে যাব না, রাত্রে যাব না, তার জন্য কত দিতে হবে, এটা এটা বিচারক মশাইরা জানেন না। বিচারক মশাইরা প্লিজ চোখ খুলুন। আপনি জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু, মহামান্য চিফ জাস্টিস তিনি বলে দিয়েছেন আইনের দেবীরা চোখ বাঁধা থাকবে না। আইনের দেবীর চোখ খুলে গেছে, অর্থাৎ বিচারক মশাইদেরও চোখ খুলতে হবে। অনেকেই বলেন আমাদের হাত পা বাঁধা না। আপনার মানে আমি বলছি মাইন্ড অ্যাপ্লাই করা প্রয়োজন মাননীয় বিচারকদের, যে এখানে একজন মানুষকে নির্যাতনের শিকার হতে হচ্ছে কিনা। একজন পুরুষ শুধুমাত্র স্ত্রী বা অন্য কারোর কাছ থেকে নির্যাতিত হয় না, তারা পুলিশের কাছ থেকেও নির্যাতিত হচ্ছে। আমি আপনাকে বলি এরকম উদাহরণ আসছে, পুলিশের সম্পর্কে অভিযোগ আসছে যে স্ত্রী কোনো কারণে মারা গেছেন, মারা যান বহু কারণে, সবসময় যে স্বামী মারছেন তা নয়। তারপর মাকে বোনকে তুলে এনে স্বামীর প্রাইভেট পার্সে শক দিয়ে মাকে ভয় দেখাচ্ছেন যে আপনি বলুন, তারপর তারা বলতে বাধ্য হচ্ছেন ছেলেকে বাঁচাবেন বলে, ব্যাস ছেলে জেলে। অর্থাৎ আমাদের সকলের দায়িত্বটা কিন্তু অনেক। আইনের প্রয়োগ যতদিন না যথাযথ হবে ততদিন কোনো আইন, নতুন আইন কিন্তু পুরুষের চোখের জল মুছতে পারবে কিনা আমার সন্দেহ। এই প্রসঙ্গে তাহলে একটা বলি, যেরকম ফলস কেস হলে তাহলে কি বিএনএসএস এর অধীনে পুলিশ বা কমপ্লেনেন্ট এর বিরুদ্ধে কি কোনো বাস্তবে ব্যবস্থা নেওয়া সম্ভব? দেখুন, আমি বিশ্বাস করি সম্ভব। আমরা কিন্তু বহু মামলা করছি, একের পর এক মামলা করছি, মহামান্য কলকাতা হাইকোর্টের রিট মামলা করছি, পুলিশি হেনস্থার বিরুদ্ধে আসছি। আপনারা জানবেন কিছুদিন আগেও কলেজের কিছু ছাত্রী তারা একটা আন্দোলন করছিল, তাদের পুলিশ তুলে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখে পিটিয়েছিল। তারপর কিন্তু সে পুলিশের বিরুদ্ধে মামলা চালু হয়েছে। অর্থাৎ দেখুন, আমি বলছি না সমস্ত পুলিশ খারাপ, আমি বলছি না সমস্ত আইনের প্রয়োগকারী খারাপ, কিন্তু একটা সময় ছিল যখন যারা পুলিশে কাজ করতে আসতেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হতো, পরিবারে কারা কারা রয়েছেন তারা চেক করা হতো। এখন তো সাধারণ সিভিক ভলান্টিয়ারকে পুলিশের ইউনিফর্ম পরিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের ইউনিফর্ম পরিয়ে তারা হাইকোর্টে আসছে কেস ডায়েরি হাতে নিয়ে। অর্থাৎ ভেবে দেখুন, একটা পরিবারের জীবন যাদের হাতে, তাদের উপর আমরা আস্থা রাখতে পারবো না। অর্থাৎ আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, ভবিষ্যতেও শুনবেন, তাদের বলি, যদি কখনো মনে হয় পুলিশের হাত থেকে আপনারা অত্যাচারিত এবং সঠিক বিচার পাচ্ছেন না, অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টে আসতে পারেন। আমরা পুলিশি হেনস্থার বিরুদ্ধে বিভিন্ন মামলা করছি। পুলিশ যদি সৎ, সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত করে, অনেক দেখবেন আপনার চোখের জল, মানে পুরুষের চোখের জল অনেকাংশে মোছা সম্ভব। আচ্ছা, এই ধরুন ইএফআইআর বা ডিজিটাল ইনভেস্টিগেশন যেটা, এটা কি পারিবারিক মামলায় আশীর্বাদ নাকি নতুন সমস্যা? ইএফআইআর তো অবশ্যই একটা সুবিধা, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং অনেক সময় আপনি যেটা বললেন ডিজিটাল ইনভেস্টিগেশন, দেখুন অনেক সময় থানায় না ডেকে, বিশেষ করে আপনারা জেনে রাখুন সিনিয়র সিটিজেনরা থানায় যাবেন না, এ নিয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট বারবার বিভিন্ন সময় নির্দেশিকা জারি করেছেন যে সিনিয়র সিটিজেনকে তদন্তের নামে থানায় বসিয়ে হেনস্থা কিন্তু বন্ধ। সেখানে যদি ডিজিটাল ইনভেস্টিগেশন হয় এবং এ ধরনের সাক্ষ্য যদি ভার্চুয়াল মোডে নেওয়া হয়, তাহলে অবশ্যই আমি মনে করব আশীর্বাদ।
কিন্তু ওই যে আমাদের দুর্ভাগ্য, যাদের ওপরে আমরা আস্থা রাখি তারাই যেন ওই সেই প্রবাদের মতো হয়ে যায় যে বেড়ালকে মাছ রক্ষার দায়িত্ব দেওয়া হলো, এরকম যেন হয়। দেখুন, এই ভার্চুয়াল মোডকে যদি আমরা সদর্থক রূপে ব্যবহার করি তাহলে অবশ্যই একটা ভালো দিক। আজকাল অনেক সময় তো বয়স্কদের সাক্ষী দিতেও ডাকা হচ্ছে না, বয়স্করা ভার্চুয়াল মোডে সাক্ষী দিচ্ছেন। এবং এই যে আপনি পরিচয় দিলেন যে আমি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কার পেয়েছি, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্পেসিফিক্যালি বলছে যদি সাধারণ মানুষ আদালতে আসতে না পারেন তাহলে আদালত প্রয়োজনে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। তার মানে তো হলো এটাই যে ভার্চুয়াল মোডে কেউ সাক্ষ্য দেবে, পুলিশ চাইলে থানায় পুলিশ থাকবে, ভার্চুয়াল মোডে বাড়িতে বসে বয়স্ক মানুষ তারা সাক্ষ্য দেবেন বা তারা তাদের বয়ান নথিবদ্ধ করবেন। অত্যন্ত ভালো দিক হতে পারে যতক্ষণ না এরও কোনো মিসইউজের জায়গা তৈরি হয়ে যায়। এখন যদি যারা আইনের প্রয়োগকারী, পুলিশ যদি বলে ঠিক আছে আমি যাব না, এর একটা মূল্যমান হবে, আমাকে পাঠিয়ে দিন, তাহলে খুব মুশকিল। এবং সেক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব এদিকগুলিতেও নজর রাখা যাতে পুলিশ ওই মূল্যমান নির্ধারণ করতে না পারে। দেখুন, এই ফলস মানে যেটা সেকশন 85 এখন, এর তো একজন পুরুষ মানুষ বা তার বৃদ্ধ বাবা মায়ের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। আমরা তো রোজই দেখছি সেটা, অনেকের তো বাবা মারা গেলেন এইভাবে, কেউ সুইসাইড করে ফেললেন। তো এটা আমাদের আইন এটা কি বিচার করেন? মানে যারা আপনি বারবার যাদের কথা বলছেন আইন প্রণয়নকারী, তারা কি এগুলো দেখতে পান না? মানে তারা কি এগুলো নিয়ে ভাবেন না? এখন অবধি আমি এমন কোনো নিদর্শন পাইনি। দেখুন, বলতে বলতে ভারতীয় ন্যায় সংহিতাও অনেক মাস হয়েও গেল, কিন্তু এখন অবধি আমি খুব একটা নিদর্শন পাইনি যে তদন্তকারী সংস্থা সাধারণ মানুষের পাশে এসে একেবারে সাধারণ মানুষকে সুরাহা দেবার চেষ্টা করেছেন। বরং অতিরিক্ত ব্যবহারে এই বধূ নির্যাতনের মামলাটা ক্লিশে হয়ে গিয়েছে। যাদের সত্যিকারের প্রয়োজন তারা এই ধারা থেকে কোনো সুবিধাই আজকাল আর পান না। অথচ কিন্তু সারা দেশে এখনো, আমি বিশ্বাস করি এখনো কিন্তু বধূ নির্যাতনের ঘটনা ঘটে, যারা এর মধ্যে অত্যাচারিত, তারা কিন্তু সুবিধাই পান না। কারণ আজকে তারা যদি একটা মামলা নিয়ে কোর্টে আসেন, সঙ্গে সঙ্গে আমরাই বলতে থাকবো ওই আর একটা মামলা এলো। অর্থাৎ অতি ব্যবহারে এবং অপপ্রয়োগে এ ধারাটার জরাজীর্ণ অবস্থা। যদিও নতুন আইন এসেছে, কিন্তু নতুন আইনে মনে রাখতে হবে আইন কি? আইন এমন একটা ব্যবস্থা যা সত্যকে উদ্ঘাটন করবে। সত্যকে উদ্ঘাটন করতে সবসময় ফেলুদা বা কিরিটি রায়কে তো আনা সম্ভব না। সত্যকে উদ্ঘাটন করা হবে সাক্ষী সাবুদের মাধ্যমে, এবং সাক্ষী সাবুদটা জোগাড় করবেন কখনো আইন প্রয়োগ করছেন যারা, অর্থাৎ পুলিশ বা তদন্তকারী দল বা তদন্তকারী সংস্থা, এবং তারপরে আদালতে সাক্ষী সাবুদ। তা সেখানে যদি জল মেশানো হতে থাকে, সেখানে যদি মিথ্যে কথা বলা হতে থাকে, এটাও তো আমার খুব হাসি পায় যে আজকাল গীতা এগিয়ে দিয়ে মানে চিরকালই এটা ছিল যে গীতা এগিয়ে দিয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না। অথচ এটার জন্য একটা কম্পিটিশন যে যাহা বলিব মিথ্যাই বলিব, মিথ্যা বহি সত্য বলিবই না। সেই জন্য আমি তো মনে করি গীতার জায়গায় সংবিধানে হাত রাখানো উচিত। সেই জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে হাত রাখিয়ে বলা উচিত যে যা বলবো সত্য বলবো। কিন্তু আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে যারা আজকাল কেস ডায়েরি লেখেন তারা এমন নিখুঁত মিথ্যে কথা লিখছেন যে আমাদের চমকে উঠতে হয়। এবং আপনাদের বলছে, আপনারা যদি 10টা কেস ডায়েরি পাশাপাশি রাখেন দেখবেন এক কথা সেম সেম। এবং যে দিদি জামাইবাবু দূরে থাকেন, বিদেশে থাকেন, তাদের বিরুদ্ধেও মামলা করা হচ্ছে। কারণ এটা একটা চাপ দেওয়া, দিদি জামাইবাবুর বিরুদ্ধে যদি মামলা করা হয় তাহলে স্বামী ভেঙে পড়বে। বয়স্ক মা বাবা একেবারে বেড রিডেন, তাদের বিরুদ্ধে যদি মামলা করানো হয় তাহলে স্বামী ভেঙে পড়বে। সেক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে একটা মোটা অর্থ চাওয়া যাবে। দেখুন, আমি কিন্তু বারবার বলছি, আমি ছেলের হয়েও মামলা করি, মেয়ের হয়েও করি। আমার এ কথা শুধু পুরুষের জন্য তা নয়, আমার এ কথা যারা আইনের অপব্যবহার করছেন তাদের জন্য একেবারে পরিষ্কার। যেখানে মহিলা নির্যাতিত আমি নিশ্চয়ই সে মহিলার হয়ে কথা বলবো, কিন্তু যেখানে পুরুষ নির্যাতিত আমাকে বলতেই হবে একজন পুরুষ নির্যাতিত। সেটাই বলতে, মানে এই পরের কথাটাই আমি এটা বলতে যাচ্ছিলাম যে তাহলে আইন দেখা যাচ্ছে দুর্বল নারীদের রক্ষা করার থেকে ক্ষমতাবানদের হাতিয়ার হয়ে যাচ্ছে বেশি। বলতে খারাপ লাগছে, যদিও আইন সাধারণ মানুষের জন্য, এবং আমি এখনো বিশ্বাস করি যে আইনের চোখে ধনী দরিদ্র হয় না, আইন সকলের জন্য, তবুও কোথাও যেন আমাকে
মেনে নিতেই হবে যে এক ধরনের মানুষ তারা আইনের একটা অপপ্রয়োগ করছেন এবং অবাঞ্ছিত সুযোগ সুবিধা নিচ্ছেন। মানে ল আর জাস্টিস আর নট দ্য সেম থিং। আইন আর ন্যায় বিচার তো ঠিক। দেখুন, আপনি যখন আমাকে বলবেন জয়ন্তবাবু আপনি একটা সেমিনারে বলছেন, আপনার এ কথা অনেক মানুষ শুনছে, অনেক মানুষ আপনার কথায় আস্থা রাখে, তখন আমি বলবো যে না, আইন সকলের জন্য, আইনের সুরা সবার জন্য। কিন্তু যখন আপনি বলবেন আচ্ছা জয়ন্তবাবু আপনি একা বসুন তো, আপনি একা বসে আপনি ভাবুন তো যে সত্যি সত্যি কি আইনের সুবিধা সবাই পাচ্ছে নিরপেক্ষভাবে, তখন আমাকে কিন্তু ভাবতে হবে এবং আমাকে বলতে হবে না, 27 বছরের ওকালতি জীবনে সবসময় একজন অসহায় মানুষই আইনের সুরাহা পেয়েছে তা বোধহয় নয়। কাজেই শুধু আমি আপনি ভাববো না, ভাববে পুলিশ, ভাববেন মাননীয় বিচারকরাও। যদি তারা দেখেন কোনো একজন মানুষের ওপরে তিনি আচ্ছা আর একটা কথা বলি, আমরা কেন শুধু পুরুষ পুরুষ বলছি? একজন পুরুষকে কেন্দ্র করে তার মা থাকেন না, আমি তো তার বারবারই বোন তাই বলি। থাকেন না, কখনো কখনো স্ত্রীও তো থাকেন, তা কখনো যখন কখনো false স্ত্রীও POCSO, থাকে। false rape case হয়। এক্স্যাক্টলি, যখন ওই বোন, যখন একটা মিথ্যে মামলা করা হয়, পক্সোর মামলা বা রেপের মামলা, তখন তার স্ত্রী সাফার করেন না, বাচ্চারা সাফার করেন না। আমার কিন্তু পরিষ্কার কথা, যেন আইন এবং বেআইনের লড়াইটা হোক এবং সেখানে যেন বেআইন জিতে না যায়। আইন বনাম ন্যায় বনাম অন্যায়ের লড়াই হোক, অন্যায় যেন জিতে না যায়। আমি শুধু পুরুষ 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 হয়ে বলছি, এটা যেন সবাই না ভাবেন। একদম। একজন পুরুষকে কেন্দ্র করে আরো 7টা প্রাণ থাকে। আরেকটা দেখুন, তারপরে মানে বিয়েটা একটা লিগ্যাল রিস্কের জায়গায় চলে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে বিএনএস বা বিএনএসএস তো পরিবার বাঁচানোর কথা ভাবছেন না বা ভাবেননি, কিন্তু মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখছি যে বহু পুরুষ মানে বিয়ে করতে ভয় পাচ্ছেন, ইভেন প্রেম করতে ভয় পাচ্ছেন, এটা লিগ্যাল রিস্কের জায়গায় চলে যাচ্ছে। আমি একটা কথা বলি, বিয়ে করতে ভয় পাচ্ছেন কিন্তু লিভ টুগেদার করছেন। হ্যাঁ, মানে সেখানেও তো একই ব্যাপার। লিভ টুগেদারও তো একই ব্যাপার, লিভ টুগেদারও কিন্তু ইকুয়ালি রিস্কি। আর একটা কথা বলি যে অনেকেই কিন্তু প্রিনাপশাল বন্ডের কথা বলছেন, কিন্তু এটা তো এদেশে নয়, এদেশে নয়, এবং এগ্রিমেন্ট করে বিয়েও যে একেবারে নিখুঁত আপনাকে সুষ্ঠু জীবন দেবে তা নাও হতে পারে। একদম একদম। অর্থাৎ আমি এগ্রিমেন্ট করে বিয়ে করব, তারপর আমি ভালো থাকবো, এ গ্যারান্টিও নেই। তবে আমি যেটা মনে করি যে অনেক ধৈর্য, সহিষ্ণুতা এবং খানিকটা সত্যি কথা বলার ক্ষমতা কিন্তু রাখতে হবে। সাধারণ কিছু হলো দৌড়লেন আপনি থানায়, অভিযোগ করলেন মা, ঠাকুমা, দিদা সবার বিরুদ্ধে, দূরে থাকেন বোন, জামাইবাবু তাদের বিরুদ্ধে, এটা কিন্তু হওয়া উচিত নয়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে শ্বশুর শাশুড়িদের জন্য কি আলাদা সেফগার্ড থাকাটা দরকার? মানে মনে হয়, যেহেতু আপনি সিনিয়র সিটিজেন নিয়েও প্রচুর কাজ করেন, আপনার কি মনে হয়? আমরা কিন্তু করাই অনেক সময়, আমরা অনেক সময় সিনিয়র সিটিজেন হলে তাদের জন্য আলাদা একটা অভিযোগ দায়ের করিয়ে রাখি এবং আমরা সবসময় চেষ্টা করি স্বামী স্ত্রীর এই লড়াইতে মা বাবাকে যেন আনা না হয়। এটা খুব দুঃখের, অনেক সময় অনেক মা বাবা তারা বাড়ি ছেড়েই চলে যাচ্ছেন, যে আমরা বাবা ছেলের বউয়ের সঙ্গে থাকতে চাই না, তারা তাদের মতো থাকুক, আমাদের যেন জড়ানো না হয়। সেটাও কি যথেষ্ট সেফগার্ড? আপনার এত অভিজ্ঞতা, আমি যদি আপনাকে এই প্রশ্ন করি, আপনি কি দেখছেন এটা যথেষ্ট সেফগার্ড? না, কিন্তু এবার একটা কথা বলুন, বাবা মা কোনোদিনই থাকে না তো, কিন্তু সঙ্গে তাহলে তো তাদের নামে করে দেওয়া করে হচ্ছে। দেওয়া হচ্ছে তো। এবং বহু ক্ষেত্রে বাবা মা, আমি দেখেছি এরকম যে ঠাকুমার বিরুদ্ধে আমাদের কাছে এসছে। সাজা হয়ে, যে ঠাকুমা তার 83 বছর বয়স, চোখে আমাদের দেখেন কাছে না, এসছে কানে না। শোনেন না, তাকে মহিলা পুলিশ এসে বলছে ঠাকুমা চলো তোমায় জেলে যেতে হ্যাঁ, হবে, আমাদের কাছে ঠাকুমা এসছে। কানে শুনতে পাচ্ছেন এবং তিনি একদম, জেলে একদম। মারা গেছেন। আমাদের কাছে আর একটা, মানে যেহেতু আমাদের সময়ও কমে যাচ্ছে ক্রমশ, আপনাকে বলতে চাই যে এই যে মেনটেনেন্স, মানে ওয়ার্কিং ওয়াইফ মেনটেনেন্স দাবি করছেন, এটাতে মানে কি বলছে বিএনএস বা বিএনএস, এদের কি বক্তব্য এটাতে? না, আইন তো পরিষ্কার কথা বলেছে যে আপনারা জানেন যে এই খোরপোশের জন্য যে নির্দিষ্ট ধারা, সেখানেও একটি উপধারায় বলা রয়েছে যদি একজন মহিলা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যান, বা আপনারা এটাও জানেন যে আমরা আজকাল চেষ্টা করি যদি কোনো মহিলা অ্যাডাল্টারাস লাইফ লিড করেন, কিন্তু এই অ্যাডাল্টারাস লাইফে আবার প্রমাণ জোগাড় করাটা তো একটা সাংঘাতিক ব্যাপার। এক্স্যাক্টলি, প্রমাণ জোগাড় করা সাংঘাতিক ব্যাপার, কিন্তু আমরা সেটা সাক্ষী সাবুদের মাধ্যমে আনার চেষ্টা করি। সেই জন্যই আপনারা জানেন শপথ বাক্য বা শপথ করিয়ে অ্যাফিডেভিট অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস নেওয়া হয়, যেখানে একজন মহিলা তার সঠিক রোজগার কত সেটাও কিন্তু ডিসক্লোজ করবেন। যদি তা না করেন তাহলে তার বিরুদ্ধে কিন্তু পারজারির মামলা লাগু হতে পারে। অর্থাৎ
একজন মহিলা মিথ্যে কথা বলে পার পেয়ে যাবেন, আদালত কিন্তু সেটা সহ্য করবেন না, এটাও মনে রাখতে হবে। তাহলে আপনি আরেকটা প্রশ্ন আপনাকে করি, যে যেহেতু সময় খুব কম, আপনার কি মনে হয় যে ডোমেস্টিক ভায়োলেন্স এগেইনস্ট মেন এরকম একটা আইন আসা উচিত? আসা উচিত যদি বলি, তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো সেখানেও তো নির্ভর করতে হবে ওই প্রোটেকশন অফিসার বলে একজনের উপরে। আমরা আশা করব তিনি তাহলে নিরপেক্ষ হবেন। একদম। অর্থাৎ প্রতিটা পদ, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু পদে যারা থাকছেন, তিনি পুলিশই হন বা প্রোটেকশন অফিসারই হন, তিনি সুষ্ঠু, সৎ এবং নিরপেক্ষ একদম। হবেন। তাহলেই তো সততার সঙ্গে একটা জাস্টিস দেওয়া যাবে। আজকে মাননীয় বিচারকরা কেন বলছেন আমার কিছু করার নেই, আমার হাত পা মাথা? কারণ এই রিপোর্টগুলি যে আসে তাদের সামনে, অর্থাৎ রিপোর্টগুলি যদি সঠিক হয়, তাহলে পুরুষ হন বা মহিলা হন, তিনি কিন্তু জাস্টিস পাবেন। তাহলে মানে আমরা এটা তাহলে প্রশ্ন একটা রাখতে পারি যে আইনগুলো তো তাহলে মানুষকে ঠিক ন্যায় কতটা দিচ্ছে আর ভয় পাওয়াতে কতটা শেখাচ্ছে? দেখুন, আইন আপনার ঘরে এসে আপনাকে প্রোটেকশন দেবে না। আইন হলো একটা হাওয়ার মতো, একটা হাওয়া যদি আপনার গা পাশ দিয়ে চলে যায়, আপনি যেমন অনুভব করবেন আইন আছেন মাথার ওপর, এটা আমরা অনুভব করি। এবং আইন আছে জেনে আমরা নিশ্চিন্তে ঘুমোতে যাই, আদালত আছে জেনে আমরা নিশ্চিন্তে ঘুমোতে যাই, সবার উপরে আদালত। কিন্তু যারা আইনের রক্ষক, যারা আইনের প্রয়োগকারী, তাদের ওপরেও কিছু দায়িত্ব ন্যস্ত করা আছে। মনে রাখতে হবে, আইন এসে আপনাকে জড়িয়ে ধরে বলবে না যে বাবা আমি তোর সাথে আছি, কারণ অনেকগুলি মানুষের উপস্থিতি এখানে রয়েছে। একটা, তারা হচ্ছেন পিলার, যা এই পিলারগুলি যদি সঠিক কাজ করে তাহলে অবশ্যই আমরা আইনের সুরাহা পাবো। এবং আমি কিন্তু আশা করি তারা সঠিক কাজ করবেন, আমি তা বলবো না। আমি বলবো যদি বেঠিক কাজ করেন, তা যদি প্রমাণ হয়, আইনের এই পিলারগুলোও কিন্তু সাজা পাবে। কাজেই যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা তারা বলবেন, একটা হুইসপারিং ক্যাম্পেইন অন্তত হোক, যে তিনি পুলিশই হন আর যেই হন, যদি সঠিক এবং নিরপেক্ষ বিচার না করেছেন, নিরপেক্ষ তদন্ত না হয়েছে, তাদের জন্যও কিন্তু সাজা রয়েছে। আমাদের আজকে একেবারেই সময় শেষ হয়ে এসেছে। তো যেটা আজকে জয়ন্তদা বললেন সেগুলো কিন্তু অত্যন্ত দুঃসাহসিক কথাবার্তা। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো পডকাস্ট এরকম ধরনের আলোচনা আগে কখনো হয়েছে। তার জন্য জয়ন্তদাকে তো সাধুবাদ দিতেই হবে। আর আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই আমাদের জানাতে পারেন, বা জয়ন্তদার কাছে আপনাদের আর কি প্রশ্ন, যাতে আমরা জয়ন্তদাকে আবার নিয়ে আসতে পারি, সেই প্রশ্নগুলো তখন যাতে রাখতে পারি। আজকে আপাতত আমাদের এখনই বিদায় নিতে হবে। অবশ্যই দেখবেন অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্ট, আমরা একসঙ্গে উদ্যোগ নিয়ে এটা শুরু করেছি। উভয় চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দিনে আসবো আরও পরবর্তী অতিথিদের নিয়ে, নানান রকম আইনের বিষয় নিয়ে আলোচনা হবে, আপনাদের কাছে আলোকপাত করা হবে নানান বিষয় নিয়ে। আর আমরা একটু আমাদের যারা অ্যাসোসিয়েট সঙ্গে রয়েছেন তাদের বিষয়ে একটু কথাবার্তা বলে নেব, তারপরে আজকের এই এপিসোডটি শেষ করব। আমি আপনাকে নমস্কার জানাই। আমি দুঃসাহসিক কথা বলেছি কিনা আমি জানি না, আমি নিজে দুঃসাহসিক কথা বলি না, কিন্তু কথাগুলো খুব সত্য কথা। হ্যাঁ, মানে এটা তো সবাই, যে আপনি যে আপনি সত্যি কথা সত্যির মতন বলেন, এটাই তো বড় ব্যাপার। এটা তো সবাই বলতে পারেন না। মাথায় রাখতেই হবে। তাহলে আশা করি আমাদের পরবর্তী পর্যায়ে এমন একটা অনুষ্ঠান আমরা করব যেখানে আমরা বলবো যে পুরুষরা সুরাহা পাচ্ছেন বা মানুষ সুরাহা পাচ্ছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। একটু আমাদের অ্যাসোসিয়েটদের কথা বলে নেব। আমাদের এই পডকাস্টে আমাদের সঙ্গে আছেন মুখরোচক, রয়েছেন কেসি দাস, আছেন ভূতের রাজা দিলবর, আছেন স্কিনবি, সানফ্লাওয়ার এবং আর্কিডি স্কিল একাডেমি। সবার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলা হান্টের কাছেও, তাদের সমস্ত সহযোগীদের কাছেও এই অনুষ্ঠানটিকে আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করার জন্য। সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন, এবং অল বেঙ্গল মেন্স ফোরাম ও বাংলা হান্টের চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কাউকে সঙ্গে নিয়ে।